একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। দুটো শব্দ, প্রত্যাবর্তন, প্রত্যার্পণ। বাংলায় দুটো দেখতে প্রায় একই রকম, শুনতেও একই রকম, কিন্তু রাজনীতিতে এই দুটো শব্দের পার্থক্য আকাশ আর পাতালের। প্রত্যাবর্তন মানে একজন মানুষকে নিজের ইচ্ছায়, নিজের মর্যাদায়, নিজের পায়ে হেঁটে ফিরে আসা। প্রত্যার্পণ মানে একজনকে হাতকড়া পরিয়ে, অপমান করে একটা দেশ আরেকটা দেশের কাছে তুলে দেয়। শেখ হাসিনা চান প্রত্যাবর্তন, তারেক রহমান চায় প্রত্যার্পণ। তারেক রহমানের সঙ্গীরাও তাই চায়। আর এই দুটো শব্দের মাঝখানে এখন বাংলাদেশের পুরো রাজনীতি ঝুলে আছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দিলেন ডিসেম্বরে ফিরবেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়েই ফিরবেন, স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন। মৃত্যুর ঝুঁকির কথাও তিনি জানেন, তবুও বলছেন যেতেই হবে। এটুকুই। এই ঘোষণার পর যা ঘটলো সেটাই আজকের গল্প। প্রথমেই দেখুন তারেক সরকার কি করলো। রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশ হওয়ার সাথে সাথে সচিবালয়ে ডাকা হলো সংবাদ সম্মেলন। তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশের গণমাধ্যম শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করতে পারবে না, আদালতের নিষেধাজ্ঞা আছে। যেসব মিডিয়া প্রচার করেছে তারা আদালতের নির্দেশ মানছে না। এখানে থামু একটু। শেখ হাসিনা বিদেশ থেকে একটি সাক্ষাৎকার দিলেন রয়টার্সের মতো বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থায়। সেটা প্রকাশ হলো, প্রচারিত হলো। শুধু রয়টার্সে নয়, বিশ্বের প্রায় 90টি জাতীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম আসলে এই খবরটি প্রচার করলো। এবং বাংলাদেশ সরকারের প্রথম কাজ হলো নিজের দেশের মিডিয়াকে সেটা দেখাতে বা সেটা প্রচার করতে নিষেধ করা। এই একটি পদক্ষেপ বলে দিচ্ছে শেখ হাসিনার ঘোষণাটা কত গভীরে গিয়ে লেগেছে, আর একই সঙ্গে সরকার কতটা ভয় পেয়েছে। আর তার চেয়েও বড় কথা, বাংলাদেশের মিডিয়ার কি দুরবস্থা। সরকার নির্দেশনা দিচ্ছে, তাই মিডিয়াকে পালন করতে হবে। কিন্তু মিডিয়া বন্ধ করা কি কিছু ঠেকাতে পারে? একটি দেশে যখন ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভারতীয় চ্যানেল আছে, তখন মিডিয়া নিষেধাজ্ঞার একটাই মানে সরকার আতঙ্কিত। সরকার জানে এই খবরটা মানুষের কাছে পৌঁছলে কি হবে আর ইতিমধ্যে কি ঘটে গেছে। এবারে বিএনপির প্রতিক্রিয়ার দিকে তাকায় একটু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের একটি সূত্র বলছে, আমরা মোটেও চিন্তিত নেই, এটা শুধু চাপ তৈরির একটা কৌশল। পত্রিকায় পড়েছি আমি। এই বাক্যটা পড়ুন আরেকবার। একজন মানুষ বিদেশে বসে বলছেন মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন, আর সরকার বলছে আমরা চিন্তিত নই। তাহলে মিডিয়া বন্ধ করছেন কেন? মিডিয়া তার বক্তব্য প্রচার থামাচ্ছেন কেন? চিন্তিত না হলে সংবাদ সম্মেলন ডাকছেন কেন? চিন্তিত মানুষই এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। নির্ভয় মানুষ বা যার কোনো ভয় নেই সেরকম মানুষ বা দল চুপ থাকে, এড়িয়ে যায়। এবার জামায়াতের দিকে তাকাই। জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম, ভুলে যাবেন না, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনার সময় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। তারেক রহমান বা ইউনূসের আমলে তিনি ছাড়া পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি প্রশ্ন তুললেন এক অদ্ভুত জায়গা থেকে। বিএনপি যখন সংসদে জামায়াত নিষিদ্ধ করার দাবি তুলল, তখন জামায়াতের পাল্টা প্রশ্ন হলো, জামায়াত নিষিদ্ধ হলে সেই শূন্যস্থান কে পূরণ করবে? আওয়ামী লীগকে কি ফিরিয়ে আনতে চাইছেন? এটা সংসদে আলোচনা। এই প্রশ্নটা অসাধারণ গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণার পটভূমিতে জামায়াত আসলে বিএনপিকেই সন্দেহ করতে শুরু করেছে। তারা ভাবছে বিএনপি কি ভেতরে ভেতরে কোনো সমঝোতার পথ খুলে রাখছে কিনা। শাসক জোটের ভেতরে এই অবিশ্বাসটুকু শেখ হাসিনার একটি সাক্ষাৎকারই তৈরি করে দিয়েছে। মজার ব্যাপার হলো, জামায়াত এত ভয় পেয়েছে যে তারা আবোল তাবোল কথা বলছে। ওদিকে এনসিপি কি বলছে? যে দলটি নিজেদের জুলাই বিপ্লবের তথাকথিত বিপ্লবের সন্তান বলে দাবি করে, তারা দেখছে ষড়যন্ত্র। বলছে এটা পরিস্থিতি অস্থির করার চেষ্টার একটা ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র আর রাজনৈতিক প্রত্যাবর্তনের ফারাকটা বোঝার ক্ষমতা এই শিশুদের তৈরি হওয়ার কথা নয়। সে দল রাজনীতির কোন মাঠে খেলছে এটাই প্রশ্ন। কারণ এই দলটাকে একবার বিএনপি লাথি মারছে, আরেকবার জামায়াত লাথি মারছে, ফুটবলের মতো ইধাচ্ছে ওধার, ইধাচ্ছে ওধার যাচ্ছে। আর পাকিস্তান, তুরস্ক, এই সব দেশগুলো এই দলটিকে এখন বাংলাদেশের সর্ববৃহৎ জঙ্গি প্ল্যাটফর্ম বানাতে চাইছে। এমত অবস্থায় আওয়ামী লীগ ফিরে এলে তাদের তো অসুবিধাই, তাই না?
ফলে সেই অসুবিধার থেকে নাহিদ ইসলাম যেসব কথা বলছেন আপনি শুনলেই বুঝবেন যেটা আসলে শিশুদের মতো কথাবার্তা বলছে, রাজনীতি না বোঝা বালকের মতো। এখন আসুন মূল বিষয়ে। শেখ হাসিনা ইতিমধ্যে দিল্লিতে নেতাদের ডেকে পাঠিয়েছেন। আইনি দল তৈরির কাজ চলছে। ডিসেম্বরের প্রস্তুতি শুধু মুখের কথাই নেই, সাংগঠনিক বাস্তবতায়ও আছে। ভার্চুয়াল বৈঠকে 125টি সংসদীয় আসনের সঙ্গে পুনর্গঠনের